জেল থেকে বের হতে না হতে এইরকম একটা অঘটন ঘটবি আশাই করিনি। দেশের প্রথম সারির এক মিডিয়ার ওপর আঘাত, এটা তো ভালো সংকেত মনে হচ্ছে না। তে প্রশাসন কি কিছু বের করতে পারলো তোফায়েল? তদন্ত চলমান আছে ভাই, সিবিআই ডিজিএফআই শক্ত হাতে ব্যাপারটা খতিয়ে দেখতেছে। তবে দেশে একের পর এক অঘটন ঘটতেছে, আমাদের কিন্তু এখন সজাগ হতে হবে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মোজাফফর বসো। কষ্ট পায় না ভাই, আমরা সবাই ঐক্য হয়ে ব্যাপারটা খতিয়ে দেখবো এর সাথে কারা জড়িত। তবে এটা রাজনৈতিক ষড়যন্ত্র, আমার তো মনে হচ্ছে এই সব কিছুর পিছনে শামসু জড়িত। তে কাশেম টিভির অফিস উড়িয়ে দিয়ে শামসুর কি লাভ? এটা লাভ ক্ষতির ব্যাপার না ভাই, স্যামসাং আমাকে বেশ কিছুদিন হলো থ্রেট দিয়ে যাচ্ছিল। আমি কেন তার পক্ষে নিউজ করতেছিলাম না এই জন্যে। গত 2 মাস আগে আপনাকে নিয়ে একটা স্টেটমেন্ট তৈরি করছিলাম, ওটাই শামসুর ইগত লাগে গেছে। এমনকি স্বরাষ্ট্র দপ্তর থেকেও আমাকে কল দিয়ে আঁকাবাঁকা কথা বলা হচ্ছে। আপনাকে যে থ্রেট করছিল তার কি কোনো প্রুফ রাখছেন? আমি তো আসলে ওই বিষয়টা অত ভাবছিলাম না, ওই কারণে অত মাথায়ও নেইনি। মুখের কথাই তো কাম হবি না, শক্তমক্ত প্রমাণ লাগবি, না হলে শামসুর এক সেরা যাবি না। শামসুকে তো এত বড় করে দেখার কিছু নাই, জনতা বাড়ি থেকে যেহেতু ঘাট ধরে বের করে দেওয়া আছে উনি এখন ভ্যালুলেস। এতদিন তো সভাপতির কাঁধে বন্দুক রেখে বড় বড় বাতিয়া ছাড়লো। তবে তুমি যে প্রশংসনীয় কাজ করছো তার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো না। ভাই তাও ভুল হচ্ছে, যেদিন ওই পদত্যাগ করছে সেদিনও অ্যারেস্ট করা লাগতো। এই কথা আমি বেশ কয়েকবার প্রেসিডেন্টকে বলছিলাম, তাই কোনো কথাই কানেক্ট নেয় না। তোফাইল ভাইয়ের সাথে আমিও একমত, শামসুক এখনই গ্রেপ্তার করেন, দেখেন দেশে যা ঘটতেছে সব বন্ধ হয়ে যাবে। তলে তলে শামসু আবার আগের রূপে ফিরে গেছে, পুরা গ্যাংই এখন ওই নিয়ন্ত্রণ করিচ্ছে। শুধু জনতা পার্টির পক্ষে পজিটিভ নিউজ করে দেখে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। ভাই আপনাকে তো মেলাবার বলছি শামসু আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। সবই তো জানো মোজাফফর, ওই সময় আমার কিছু করার ছিল না। তবে তুমি কোনো টেনশন করো না, এর সাথে যারা যারা জড়িত আছে সবাইকে শাস্তি পেতে হবে। সবই বুঝবার পারছি, শামসু দল থেকে যাওয়ার পর থেকে দেশেও অরাজকতা করার চেষ্টা করছে। এই সব কিছু বন্ধ করতে হলে শামসুকে আগে 4 দেয়ালের মধ্যে আটকাতে হবে। আমিও তো এটাই চাই ভাই, কিন্তু প্রেসিডেন্টই তো বোঝে না। ঢের প্রেসিডেন্টের গুষ্টি মারি, তুমি এখনই আইজিকে ফোন দিয়ে শামসুকে গ্রেপ্তার করার অর্ডার দিয়ে দাও। আচ্ছা ভাই, দিচ্ছি। এসব কি সম্রাট? আমি তো আর এত চাপ নিতে পারছি না। বেগুন বাড়ির ঘটনার কতদূর কি করলে? ওটার রহস্য তো উন্মোচন করে ফেলাছি স্যার। সাবাস, তোমার কাছে এমন পারফরমেন্সে আশা করছিলাম। তো কি করছে এটা? শামসু করছে। কি বলো, শামসু করছে মানে? জি স্যার, রমজানকে চট্টগ্রামের হোটেল থেকে সন্ত্রাসীরা তুলে আনে। পরে শামসু এটা জানতে পারে, একাই জঙ্গলে যায় সবাইকে শেষ করে রমজানকে উদ্ধার করে নিয়ে আসে। খুবই অদ্ভুত ব্যাপার, এত কিছু হয়ে গেল শামসু তো একটাবারও আমাদের কিছু বললো না। এইসব শুনে তো আমিও অবাক স্যার, যে শামসু এত বড় বড় সিদ্ধান্ত কেন নিচ্ছে। তোমার এত অবাক হওয়ার কিছু নাই সম্রাট, তোমাকে অনেক কিছু করতে হবে। শামসু যেহেতু জনতা বাড়ি থেকে পদত্যাগ করছে, নিশ্চয়ই ওর ভবিষ্যতে কোনো প্ল্যান আছে। তাই এই সময় তাকে প্রশাসনিকভাবে সার্বিক সহযোগিতা করতে হবে। এই ঘটনা তুমি আর কাউকে বলছো নাকি সম্রাট? না স্যার, বিজয় আর আমি ছাড়া এই ব্যাপারে কেউ জানে না। মনের ভুলে ওসি জব্বারেকে এই বিষয়টা জানাবা না, ওই কিন্তু ডিস্টার্ব আছে। জি স্যার, আমি বিজয়কে বলে একটা চার্জশিট তৈরি করছি, এরা হলো বিচ্ছিন্নবাদী সংগঠন। আমাদের দেশের কিছু এলিট শ্রেণীর ব্যক্তিবর্গের পৃষ্ঠপোষকতা এইসব করে আসতেছিল। আর যারা মারা গেছে এরা লিস্টধারী সন্ত্রাসী, সরকার থেকে কোনো চাপ নাই, কিন্তু তোফাইল একটু ঝামেলা করতেছে। কুত্তের গাছ কি দূর থেকে খালি ঘেউ ঘেউ করে, মুখ বরাবর কয়েকটা লেগে দিলেই জবান বন্ধ হয়ে যাবে। গতকাল যে কাশিম টিভির অফিস বম মেরে উড়ে দেওয়া হলো, এটাও কি শামসুই করছে নাকি? আমারও তো সেটাই মনে হচ্ছে, কিন্তু কাশেম টিভির অফিসে যেই হামলা করুক না কেন আমি খুশি হচ্ছি। জনতা পার্টির পক্ষে যেভাবে দালালি শুরু করছিল ওদের উচিত শিক্ষা হচ্ছে। তবে স্যার, শামসুকে যে কোনো পরিস্থিতি থেকে আমি বাঁচাবো, এটা আমার ওয়াদা। গুড, এটা মাথায় রেখে সামনে এগিয়ে যাও, আমাদের কিন্তু অনেক কাজ করতে হবে। আর বেগুনবাড়ির চার্জশিটগুলো সাবমিট করে কাশিম টিভির ঘটনা তদন্ত করতে হবে। স্যার, আমি তো অলরেডি সিবিআই আর ডিজিএফআই কে তদন্তের ভার দিয়ে দিছি। ওরা কি তোমার পার্সোনাল লোক? জি স্যার, আমার পার্সোনাল। এখন থেকে প্রত্যেকটা কাজ নিজের লোক দিয়ে করাতে হবে। তোফাইল কিংবা ফোন দিচ্ছে স্যার। রিসিভ করো, কি কয়? এ আইজি সাহেব, কোথায় আপনি? স্যার, আমি তো অফিসে। মনোযোগ দিয়ে শুনবেন, দেশে যে অরাজকতা তৈরি হচ্ছে তার পিছনে শামসু আছে। স্যার, আমি তো অলরেডি চার্জশিট সাবমিট করছি, এই ঘটনার সাথে জঙ্গি উগ্রবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা আছে।
যেই জড়িত থাকুক ভুলে যাও, মাথায় রাখবে সবকিছু পিছনে শামসু আছে। দেশের যে জায়গাতে শামসু লুকে থাকুক না কেন, 48 ঘন্টার মধ্যে ওকে গ্রেপ্তার করো, ইটস মাই অর্ডার। ওকে স্যার। তোফায়েল সাহেব তো শামসুকে অ্যারেস্ট করার কথা বলতিছে। উই কি যে ওর কথা মতো শামসুকে অ্যারেস্ট করতে হবে? সভাপতির অর্ডার ছাড়া শামসুকে গ্রেপ্তার করা তো দূরের কথা, ওকে শোয়াও যাবে না। হাজি আব্দুলও জেল থেকে বাড়াচ্ছে আর শামসুর পিছনে লাগা শুরু করছে। সামনে শামসু নতুন দল গঠন করেছে, এটা সাকসেস না হওয়া পর্যন্ত তাকে চেপে রাখতে হবে। ওকে স্যার। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম, কোথায় তুমি? লিডার আমি তো স্বরাষ্ট্র দপ্তরে। এই তাড়াতাড়ি আমার অফিসে চলে আসো তো। আচ্ছা আসিচ্ছি। প্রেসিডেন্ট কি বলতিছে? কাম তো খাম সম্রাট, তাই তো অফিসে দেখলো, কি যে কয়। যা না, এত টেনশন করলে চলবি, যা কবার কবিনি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সুলাইমান বলো। স্যার, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। কি হয়েছে বলো। ফোনে তো এত কিছু বলা যাবে না, আপনার সাথে একটু দেখা করা লাগতো। এখন সময় হবে না, আমি একটা কাজে আছি, তুমি রাতের বেলা আমার বাসায় চলে আসো। ওকে স্যার। হ্যাঁ নালতে কি কবার চাইছিল ক। ভাই গোলাপির ব্যাপারে একটু কথা ছিল। কেসাল গন্ডল করছো না? খানিকটা ওই রকমই, রাগ করে বাপের বাড়িতে গেছে আর আসিচ্ছে না। 2 দিন আগে ওই বাড়িতে গেছিলাম, শ্বশুর সাথে দেখা হয় নাই, গোলাপির সাথে রাগারাগি করে চলে যাচ্ছি। সংসার জীবনে রাগ অভিমান থাকবি, বউ বাপের বাড়ি চলে যাবে আবার আসবি। শুনলাম তুই বলে দোকান বন্ধ করে রাজনীতি করিস, আবার 1 টাকা দিয়ে 100 টাকা দিয়ে সাথে করে ব্যবসার ক্ষতি হয় না? ভাই সামনে আবার নির্বাচন করে বসেছি তো, সেই জন্য দৌড়দৌড়ি করেছি। নির্বাচনের অনেক সময় আছে, এখনই তোর এত লাভালাভি করা লাগিচ্ছে না। আর তোর মতন লরম সেংরা রাজনীতি করে পাবি না, তুই ব্যবসার মনোযোগ দে। আমার তো লোক আছে, টুকটাক এটি উঠে গেলে দোকান ঠিকই খোলা থাকে। যতই থাকুক এটা ওটা যদি টান দেয় মুদির দোকান, তুই কি টের পাবো? আর আমি মাস্টার চাচাক বলে দেবনি, তোর শ্বশুর সাথে কথা কয়ে গোলাপি পাঠিয়ে দিবিনি। তে আর কি কিছু কবো? ভাই গোলাপি আসলে আমার বাড়িতে আপনার দাওয়াত, এই গরিবের বাড়িতে নুন ভাত খেয়ে আসবেন। আমি কি তার আগে ঢাকাতেই যাই নাকি? যদি থাকি তাহলে যাবনি। আর আলসামি না করে মনোযোগ দিয়ে দোকান চালা, সোলপোল আছে এটা তো বোঝা লাগবি। ঠিক আছে ভাই। বাগবাড়ি থেকে বগুড়ার যে সিঙ্গেল রোডের টেন্ডার করা হয়েছিল, এটার মূল্য 8,88,00,000 টাকা। আমরা লটারির মাধ্যমে টেন্ডার ড্রপ করেছি। এই কাজটি পেয়েছে বগুড়া জেলার জনতা পার্টির সেক্রেটারি হাবিব মিয়া। এই এনো সাহেব, বিষয়টা কিন্তু আমার কাছে ফেয়ার মনে হলো না। এখানে অবাক হওয়ার কিছু নাই স্যার, স্বচ্ছভাবে যাচাই বাছাই করে লটারির মাধ্যমে তিনি পাইছে। এই যে পিন্টু ভাই, গাবতলির 1.5 কিলো রাস্তার কাজ উনি পাইছে, আর একাডেমির কাজগুলো শাকিল ভাই পাইল। থ্যাংক ইউ ইউনো সাহেব, সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্যে। এখানে অনেক ভদ্রবেশী লোক আছে, তাদের স্বার্থ হাসিল না হওয়ার কারণে এরকম উল্টাপাল্টা বলতিছে। এ হাবিব, তুমি আমাকে ইন্ডিকেট করে কথা বলতেছো মানে? আমি কি তোমাকে কিছু বলছি নাকি? জলে জ্বলবি, কাটা খায় নুনের সিটা লাগছে তো এই জন্য এরকম হচ্ছে। ভাবছেন কি এমপি হোসেন দেখে কি সব কিছু কিনে নিচ্ছেন? বৈধভাবে টেন্ডার বেসিক ওই রকম চোখ গরম করে কাম হবে না, আওয়াজ আসতে হবে। এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মাথা গরম করে দিও না। এগুলা লটারি আমি মানি না, সিটিং করে আমার নাম ওরতে সরে দেওয়া আছে, আমি কি বুঝি না? তোমার ঠিকাদারি প্রতিষ্ঠানের তো কোনো ভ্যালুই নাই মিয়া, লাইসেন্স কিন্তু বাতিল করে দেবো। আপনার মতো ক্রিমিনাল লোক আমার একটা পশমও ছিটতে পারবি না, কি করতে পারেন করেন গা তো। মানুষের পিছনে আঙ্গুল দেওয়ার স্বভাব তো আপনার আগের থেকে, নিজের স্বভাব এনা পরিবর্তন করেন, বয়স তো আর কম হলো না। আপনারা কি শুরু করে দিলেন বলেন তো? ঝামেলা তো আপনি বাজাচ্ছেন, আমি একজন এমপি, তারপরেও টেন্ডার পেলাম না, মাথা মতো তো গরম হবেই। আমার অনুমতি ছাড়া এই টেন্ডারে কাজ হবে না, নতুন করে আবার লটারি হবে। মগের মুল্লুক, এক কাম 7 বার করি। নিয়ম অনুযায়ী যেহেতু সব কিছু হচ্ছে, এই টেন্ডারই বহাল থাকবে।
ইউনো সাহেব আপনি কাগজপাতি রেডি করেন, যারা যারা টেন্ডার পাইছে কালকের মধ্যে কাগজপাতি দিয়ে দিবেন। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই শামসু ভাই কতবার ফোন দিলাম, ফোন ধরে না কে? সেটা তো আমি জানি না কিসে ফোন ধরিচ্ছে না, তবে শামসু অনেক ঝামেলার মধ্যে আছে। বুঝলাম ঝামেলার মধ্যে আছে, তে আমার মামলার ব্যাপারে কি করলো? সেদিন ফারুকে ডেকে নিয়ে আসা হলো, কোনো কিছু করলেও না, আবার আপনাকেও কোনো সারা শব্দ নাই। এত অস্থির হচ্ছু কেবে? যেহেতু মজনুর বাপ মরে গেছে, তোর তো মামলা নিয়ে আর কোনো চাপ নাই। বাদী ছাড়া মামলা বেশি দিন টেকে না, একটু ধৈর্য ধর, সবকিছু এমনি ঠিক হয়ে যাবি। মার্ডার মামলা এমনি এমনি খারিজ হয় না, বাদীর পক্ষ থেকে একটা লোক কোর্টে দাঁড়াতে হবে, তারপরে স্বীকারোক্তি দেওয়া লাগবে যে আমরা আপোষ আছি, তখন মামলা খারিজ হয়ে যাবি। আর ফারুকের কাছে বারবার ফোন দিচ্ছি, ওয়ে রিসিভ করে না, ওয়ে উল্টে গেছে। তুই এত চাপ লিস না, ফারুকের সাথে কথা কয়ে আমি সব ঠিক করে দেবনি। আপনি ফারুকে ফোন দিয়ে এখনই বিষয়টা ক্লিয়ার করে দেন, দিন তো বেশি দিন নাই, সময় পরপর করে চলে যায়। কো ফারুক তো ফোন রিসিভ করে না রে। কেডা ফোন দিল রে? নরেশ উকিল খালি ফোন দিচ্ছে। তে রিসিভ কর। এ ভাই এ ফোন দিচ্ছে, আপনি ফোন রিসিভ করেন না কে? কাজে একটু ব্যস্ত আছিলাম তো ভাই, তে কন। কাগজপাতি মোটামুটি রেডি করছি, কয়েকটা জায়গার সিগনেচার লাগবে, বাদিক নিয়ে আসেন। তে ভাই কালকে গেলে হবে না হেনে? ও শোনা ভাই রে, কালকে আমার দুটা মার্ডার মামলার হিয়ারিং আছে, কালকে তো সময় হবে না। আপনি একটা কাজ করেন, পরশু দিন মিস করেন না, সময় তো বেশি দিন নাই, আপনি এরকম করছেন কে? ভাবছেন যে বাদী আপোষ এসে থেকে মামলা ঢিসমিস হয়ে যাবে? এত সহজ না। এই মামলা খারিজ হতে কমসে কম 3 মাস আপনাদের মামলা টানা লাগবে। তাই পরশু দিন জানি মিস করেন না, সবকিছু আমি রেডি করে রাখছি, আর আমার বিকাশে 15,000 টাকা পেটে দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। তে নরেশ কি করছে? বাদিক নিয়ে যাবার করছে, কিন্তু এদিক তো ফারুক বেকা হয়ে আছে। এই সুযোগে মামলাটা যদি আপোষ করতে না পারি, জীবনে আর আপোষ হবি? মাথাত কিছুই ঢুকিচ্ছে না, খাড়াই কুড়ি যে প্যাঁচ লাগলো কিছুই বুঝিচ্ছি না। মাস্টার কাম তো হয়ে গেছে। কি টেন্ডার কি পেয়ে গেছেন নাকি? হবারে 8,88,00,000 টাকার রাস্তার টেন্ডারের কাজটা পেয়ে গেছি। কন কি বারে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তুই খালি হাতে ঢন্ডন করে চলে যাচ্ছে, আর মিষ্টি মুষ্টি তো কিছুই নাই। আজকে যা খাবার চাবো তাই খাওয়া মুরে, আগে বসি। যাক আলহামদুলিল্লাহ, শামসু তাহলে কাজটা করে দিছে। হ ভাই কাজটা করে দিছে, কিন্তু শফিক তো খুব ঝামেলা করিচ্ছে ইউনোর সাথে। ঝামেলা করে লাভ নাই, চিল্লা চিল্লি উই যতই করুক, তলে তলে কাম ঠিকই হবি, উই কিছুই করে পারবি না। ভাবছি এমপি হয়ে সব কিছু গিলে খাবি, লাভ নাই, বর্ষি দিয়ে সব টাইনা বের করমু। শামসু তলে তলে যে কাজটা করে দিছে, বুড়েদিন কিছুই বুঝতে পারেনি। শামসু ভাই সগলির কাম করে দিচ্ছে, আর আমার বেলা দুনিয়ার ব্যস্ততা দেখাচ্ছে। তো তুই এত তাড়াহুড়া করিচ্ছু কে? 19 তারিখ কি আসছে? সব সময় কমে এক পেশাল বাড়িচ্ছে। কেরে তো তা তোর মামলার বিষয় নাকি? হ রে ভাই, ফারুক একদিন মামলাটা একটু ঢিসমিস করা লিখবি। তাহলে মাস্টার ফারুক এক ডাকো, এই ছোট বিষয়ে শামসু কোয়া লিখবি নাকি? আমরা কোলেই শুনবি। ফোন ধরিচ্ছে না, ফারুকের বিষয়টা পরে দেখমুনি। এ তোতা থাক, তাহলে আমার একটু যাওয়া লাগবি। আমিও যাবো, শামসুর সাথে একটু দেখা করা লাগবে। আচ্ছা চলেন। আসলে গম্বরটা কি কারো মনের ভাব তো বুঝে পারিচ্ছি না। কয়েকদিন আগেও তো সবাই ঠিকঠাক আছিল, হঠাৎ করে উল্টে গেল কৃষক। দেখি ফারুকে আর একবার ফোন দেই তো, শালা ফোন ধরে না কে। হ্যাঁ ফারুক ক। চাচা আপনি ফোন দিছিলেন, তখন তো আমি বাজারে আছিলাম, তাই রিসিভ করতে পারিনি। তোতা তো খালি পিস পিস ঘুরিচ্ছে মামলা আপোষ করার জন্য, তা তোর মনের ভাব কি কত? মনের ভাব তো আর গোপন নাই, সেটা তো তোতা কয়েই দিছি। এই মামলা ডিসমিস করতে হলে শামসু ভাইয়ের অনুমতি লাগবে, না হলে ওয়াকসিপিত তুলমু। একটা কথা কই, মনে কিছু নিয়েন না, চাচা মরার আগ পর্যন্ত কোনো সময় কয়নি যে এই মামলাটা ডিসমিস করবো। কিন্তু যখন শামসু ভাই ডাকছে আর আপনারাও মামলাটা আপোষ করবে চাচ্ছেন, তখন তো আমি নিরুপায়। তোর এত নিরুপায় হওয়া লাগিচ্ছে না, শামসু কি তো কোসে মামলা আপোষ কর। যে স্পিড লিয়ে আসু সেটা ধরে থাক, কখন কি করা লাগে সেটা শামসু কবিনি। ঠিক আছে ভাই, তোতাকে এবার একটা খেল দেখামো, রাখলাম তাহলে। আরে অনেক কাহিনী, বাসায় চলেন, তারপর সবকিছু কমুনি। এডন ভাই আপনি চেয়ারম্যানের চেয়ারে বসে আছেন কে?
আর কয়ও না, সচিব আসে নাই তো, তাই কয়েকটা কাগজপত্র এটি বসে থেকে সই স্বাক্ষর করছে। আপনার যে জ্ঞান বিবেক কিছুই নাই, চেয়ারম্যানের চেয়ারে কেউ বসে? কে চেয়ারে কি লেখা আছে যে এটি চেয়ারম্যান ছাড়া কেউ বসে পারবে না? আর আমি তো সিদ্ধান্ত নিছি সামনেবার চেয়ারম্যান নির্বাচন করবো, তাই একটু ফিল নিচ্ছে। এবার 50টা ভোটও পাবেন না, মানুষের সাথে যে খারাপ ব্যবহার করেন। দূর পাগলি, তুমি জানোই না মানুষজন আমাকে সেই ভালোবাসে। চেয়ারম্যান সহ সব মেম্বাররা মিলে ট্যুরে যাচ্ছি, তুমি কি সেই ব্যাপারে অবগত আছো? ভোলা মেম্বার টাচ দিছিল, কিন্তু আমি তো যাবো না। বাধ্যতামূলক যাওয়া লাগবে, না হলে চাঁদা দেওয়া লাগবে। চাঁদা আমি দিমুনি, কিন্তু আমি যাবার পারবো না, আমার কাজ আছে। এল্লি করলে হবি না গোলাপি, যাওয়াই লাগবে, তুমি না গেলে গেলে আমিও যাবো না। এই ট্যুর নিয়ে আমি অনেক পরিকল্পনা করে আছি, সুন্দর একটা পরিবেশে মনের কথা আদান প্রদান করবো। এলে ভণ্ডামি পেশাল বাদ দেন তো, চেয়ারম্যান কুটি জানেন নাকি? ঢাকার থেকে মেহমান আছে, আপাতত চেয়ারম্যান ব্যস্ত, কি করা লাগবে আমাক কও। আপনি কত কয়া লাগিচ্ছে না, চেয়ারম্যান আসলে আমি কাম সারমুনি, থাকেন, চলে গেলাম। গোলাপি, তুমি যতই ভাব নাও, আমার ফান্দে তোমাকে ফালামই, খালি সময় আর সুযোগের অপেক্ষায় আছে। ভিতরে যে কত ভালোবাসা আছে, মন দিয়ে যদি খালি আধা ঘন্টা শুনলেনি তাহলেই গলে গেলেনি। আল্লাহ গোলাপির মনটা আমার প্রতি নরম করে দাও। অনেক হয়ে গেছে, চলো চলে যাই। আর 10টা মিনিট দেরি করবে, এর মধ্যে দেলোয়ার এসেই যাবে। 10 মিনিট করতে করতে 1.5 ঘন্টা চলে গেল, ওই তার ফোনও ধরিচ্ছে না। আর ইদানিং মালক্ষণে তুমি যা শুরু করছো, কিছু যদি হয় সবাই তো এসে আমাকে ধরবে। কেন তোকে দোষ দিবি? যতদিন বউ না আসবি আয়নাল মালের উপরই থাকবে। আর একবার দেলোয়ার ফোন দে তো। অনেকবার ফোন দিছি, ওই ধরে না, আর নিবে পারবো না। দোস্ত মেলা জায়গাত খুঁজছি, কোথাও মাল পাইনি, আজকে না খেয়ে থাকা লাগবে। তোর মতো গান জাতীয় যে মাল না পায়, এটা তো তোর জন্য ব্যর্থতা। এটি উঠে ফোন লাগা। এটি উঠি ফোন দিতে দিতে ফোনের চার্জই শেষ হয়ে গেছে। কিন্তু গোপালের কাছে গেলে মাল পাওয়া যাবে, তবে ওটি যেমন নয়, শালা আমার কাছ থেকে টাকা পায়। যা কজে মিজানের মাল, তাহলে তোর কাছ থেকে আর বাকি টাকা চাবিনি না। বে ওটি গেলেই ঝামেলা হবি, বুঝিচ্ছ না কি জন্য? ওই কয় টাকা পায় আমি তুমি তাও যা তো। 200-400 না, 5,000 টাকা পাই, এমনি যাচ্ছি না। আনাল মাই বাড়ি যাও তো, আজকে আর দরকার নাই, কাল খাওয়া মনে। বুঝতে পারছি, আমাকে বাড়ি দিয়ে পাঠিয়ে তোরা গান দেখাবো। শুনলে না, কাছে কোনো মাল নাই, আবার উল্টা মাল কথা কও। চ একসাথে যাই, আজকে তোর বাড়িতেই থাকবো। ভাই ঢাকা থেকে মানাচ্ছে, আমি কুটি থাকি, আবার তোমাক কুটি নিয়ে যাবো। চ তো, আজকে নিয়ত করছি তোরই থাকবো, এত কথা কইস না তো। আচ্ছা চলো, চ্যাংরা মানুষের লাগাতে খালি জিদ ধরে। ক্যারে এত রাত পর্যন্ত বাইরে কি করলো? আর এই দোকানদারে কোত্থেকে ধরে নিয়ে আসলো? গোল্লা, মিজানে কোনো দোষ নাই, আমি নিজের থেকে আছি। বউ নাই, বাড়িতে মন বসে না, তাই তোকে সাথে থাকবো। এত কথা না গে, ভিতর তো শরীর খুব টায়ার্ড, আর কালকে মাস্টারের সাথে কোথাও আছে। ফাঁকা বাড়ি থুয়ে যে তুমি এটি ওটি ঘোরা শুরু করছো, ফস করে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। তুমি যে হামাগরের সাথে থাকো, তলে তলে কত মানুষের সাথে শত্রুতা হয়ে আছে, তুমি কি সেটা জানো? খালি বয়সে বড় হলে হয় না, রাজনীতির কিছু প্যাসও মাথার মধ্যে রাখা লাগে। মিসে এক কথা কইস না তো, আমার আবার কিছু শত্রু, জীবনে কারো কোনো ক্ষতি করছে? মিজান তুই কত, আমি চেংনা হিসাবে কেঙ্কা? চ্যাংরা তুমি ভালোই, খালি কয়দিন হলে ভীম নদী ধরছে লাল পানি খাওয়ার। মনের দুঃখে লাল পানি ধরছি, তোকের মতো নেশা কর না। হসে আনাল ভাই, আর গভীরে যাও না, রাত অনেক হসে, এখন চোতা লাগবে। হট করে টেনা ভাই জায়গা পেলে কিন্তু কারো বাদাম থুবি না। তোরা দুইজন ওই বাথরুমে কানি ঘরে যা শোকা, বাইরের থেকে খোলা আছে, ভিতরে ঢুকে লক করে দিস। তাহলে না অল্পে না ভাত খেয়ে যায়। এখন ভাত হবি না, সেই টাইম পার হয়ে গেছে, যা। চলেক তো, এক রাত ভাত না খেলে কিছু হবি না বে। আচ্ছা চলো, আজকে আমার ঘরে থাকা লাগবে।